চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বডি বিল্ডার, ট্রেনার ও নিউট্রিশনিস্ট ডক্টর আজহারুল ইসলাম নিয়ন। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মিস্টার ঢাকা খেতাবপ্রাপ্ত বডি বিল্ডার। এবার আপনার বডি বিল্ডিং যে ক্যারিয়ার, সেটা সম্পর্কে একটু জানতে চাই। এই খেতাব পাওয়ার পরের ক্যারিয়ারে কতটা ইফেক্ট পড়েছে সেই সম্পর্কে একটু জানতে চাই। মিস্টার ঢাকার আগেও আমি মিস্টার বাংলাদেশের রানার্স আপ হয়েছিলাম। দেন 2022-এ আমি মিস্টার ঢাকা চ্যাম্পিয়ন হই। 2022-এ মিস্টার বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন, যেটা ওটাতেও রানার্স আপ হই। আর 2023 লাস্ট ইয়ার নভেম্বরে দুবাই মাসেল শো, যেটা ওটাতে আমি 6th প্লেস পেয়েছিলাম। আচ্ছা, সো এই ক্যারিয়ারটা বা এই প্রফেশনটাই পছন্দ করেছেন কেন? না, প্রফেশন এটা আমি পছন্দ করিনি, মানে আমি অ্যাজ এ ডক্টর হিসেবে প্র্যাকটিস করছি, এটা আমার প্যাশন থাকে আর কি। দেন এখন যেহেতু অ্যাজ রেগুলার কম্পিট করছি, তো এটাও একটা প্রফেশনের মতো হয়ে গিয়েছে, বাট আমি ফুল টাইম ডক্টর। আচ্ছা, একজন ডক্টর বডি বিল্ডার, এটা খুব মানে আনকমন একটা বিষয়, খুব সচরাচর দেখা যায় না। বাট ডক্টর যে ফিটনেস সচেতন হন, এটা তো আসলে আমরা সকলেই জানি। তারা খাবারও খুব মেনটেন করে চলেন। যে জিমে যারা কাজ করে বা জিমে যারা অ্যাক্টিভ থাকে বডি বিল্ডার, তারাও কিন্তু খাদ্য তালিকাটা বেশ চুজ করে থাকেন। তো সেই জায়গা থেকে আসলে প্রফেশন দুটো ম্যাচিং হয়েছে কিনা কোথাও না কোথাও? না, আমি আসলে কখনো তো চিন্তা করিনি যে আসলে প্রফেশনালি বডি বিল্ডিং করবো বা কম্পিট করব। বাট খুব ছোট থেকেই আমি আসলে বাসায় ব্যায়াম করার চেষ্টা করতাম, যেটা আসলে সবাই করি, সবার বাসাতেই থাকে, ডাম্বেল বারবেল। তো 2009 থেকে আমি আসলে জিমে ভর্তি হই। দেন আস্তে আস্তে শুরু, আর 15-16 থেকে ভালোভাবে চেষ্টা করি। আর 21-এ আমার প্রথম শো। বাট ইচ্ছা ছিল না কখনো যে ওরকম ন্যাশনাল লেভেলে বা কম্পিট করব। বাট একটা সময় যখন মনে হয়েছে যে আমি দীর্ঘদিন ধরে করছি, তাহলে একটা স্বীকৃতি পেলে তো মন্দ হয় না, সে থেকে আসলে কম্পিটিশনে আসে আর কি। আচ্ছা, এখন কোন জায়গাতে বেশি সময় দেওয়া হচ্ছে, ডক্টরের সেক্টরে নাকি? না, এখন যেহেতু আমি ডক্টরের পাশাপাশি প্র্যাকটিসও করেছি দীর্ঘদিন, তো প্র্যাকটিসের পাশাপাশি যখন দেখলাম যে এটা আমার প্রফেশন, তো আসলে স্পোর্টস নিয়ে কিন্তু আমাদের দেশে সেরকম আসলে কাজ করা হয় না। বাইরে কিন্তু দেখা যায় আমাদের বডি বিল্ডিং বলেন, স্পোর্টস বলেন, এটা শুধু বডি বিল্ডিং না, যে কোনো স্পোর্টস হতে পারে, ক্রিকেট, ফুটবল, যে কোনো অ্যাথলেটে বাইরে কিন্তু ডক্টররা এটা নিয়ে কাজ করে। ইভেন আপনার নিউট্রিশনিস্টও খুব এটাতে খুব ভালোভাবে কাজ করে থাকে। বাট বাংলাদেশে ওরকম এই সেক্টরটাতে ওরকম কাজ করা হয় না, বা কেউ আসতেও চায় না, হয়তো কেন আসেনি আমি জানি না। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমার প্রফেশনটা যেহেতু আমার প্যাশনের সাথে মিলে যায়, দুইটা নিয়ে কাজ করলে তো খারাপ হয় না। তো সেই থেকেই আসলে আমি এটার সাথে যুক্ত হয়েছি, এবং বডি বিল্ডিংয়ের পাশাপাশি দুইটাকে মিলিয়ে স্পোর্টস, নিউট্রিশন এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা জানি যে আপনি দেশের বাইরেও কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, তো সেখানে অর্জন সম্পর্কে একটু জানতে চাই। লাস্ট ইয়ার আমি দুবাই মাসেল শো বা দুবাই মাসেল ক্লাসিক, ওটাতে নভেম্বরে হয়েছিল। ওটাতে আমি ম্যানস ফিজিক ক্যাটাগরিতে কম্পিট করি। তো আমি 6th প্লেস হয়েছিলাম, যেটাতে 23 জন প্লেয়ার ছিল, যেটা বিভিন্ন দেশ থেকে এসেছিল। তো এটা আমার প্রথম শো হিসাবে আলহামদুলিল্লাহ 6th প্লেস হিসাবে আমি মনে করি যে আমি আমার এক্সপেকটেশন পূরণ করতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে আশা রাখি। এই যে দেশের বাইরে যখন বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করা হয়, তখন কেমন অনুভূতি হয়? এটা আসলে এটা বলে বোঝানো যাবে না। যখন আপনি আপনার দেশের পতাকাকে একটা এমন জায়গায় যে রিপ্রেজেন্ট করবেন বা দেশের পতাকা তুলে ধরবেন, এটা নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা ঠিক তখনই ফিল করা যায় যখন আপনি নিজেও সেই জায়গাটাতে আসলে থাকা যায়। আচ্ছা, এই দেশের বাইরে থেকে যখন আমাদের দেশ থেকে যখন কেউ যায়, ওই দেশে ওয়েলকামটা কিভাবে করা হয়? আসলে বলতে গেলে বাংলাদেশের বডি বিল্ডিংটাকে ওইভাবে আসলে দেখা হয় না, খুব মার্ক করে না আসলে ওইভাবে। না, আমি আসলে বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে কিন্তু এখন যাচ্ছে, কিছু অ্যাথলেট যাচ্ছে, রেগুলারলি যাচ্ছে, এত অ্যাক্টিভ ছিল না। বাট যদি আগে থেকেই অনেক অ্যাথলেট যেত, সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে আলাদাভাবে একটা নজরে দেখতো। বাট আমরা যাই দুজন একজন করে, তো সেক্ষেত্রে ওইভাবে আমাদের মূল্যায়নটা হয় না আমি মনে করি। আপনি সাউথ পয়েন্ট নগর বায়ারমাগারের চিফ ট্রেনার জিমের, সো এই জিম সম্পর্কে একটু জানতে চাই। এটার প্রতিষ্ঠাতা যিনি, উনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের একজন জাজ। তো ওনার সাথে আমার আগে থেকেই কথা হয়েছিল। উনি বলেছিল, এটা আরও আগে অনেক, যে আমি একটা জিম দিতে পারি, সেখানে আপনি অবশ্যই একটু সময় দিবেন। তো আমি যেহেতু ঢাকাতেই এখন আছি, আমি কুমিল্লাতে দীর্ঘদিন প্রায় 2 বছরের মতো কুমিল্লাতে প্র্যাকটিস করেছি। আমি ইন্টার্নি শেষ করার পর তারপর যখন ঢাকা আসার পরে নিউট্রিশনে আমি মাস্টার্স করছিলাম। তো নিউট্রিশনে মাস্টার্সের পাশাপাশি এটা পার্ট টাইম হিসাবে এখানে আছি আর কি শুরু থেকেই। তো
4-5 মাসের মতো হবে। খুবই ভালো একটা জিম, 12,000 স্কোয়ার ফিটের মতো। এই জিমে কোন বিষয়গুলো মাথায় রেখে হেলথের উপর বেশ ফোকাস রাখা হয়? আসলে আপনি যদি একটা কমন জিনিস দেখেন, ব্যায়াম, জিমে কিন্তু সবাই মোটামুটি ব্যায়াম করে। আপনি যারাই যায় ব্যায়াম করতেই যায়, মোটামুটি বুঝে শুনে হোক বা ভুল সঠিক ব্যায়াম করে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউট্রিশনের দিকটা। বাংলাদেশের মানুষ আসলে নিউট্রিশনের দিকটাতে অনেক পিছিয়ে। এই দিকটাতে আসলে ওরকম ফোকাস করে না আসলে, বা আমি জানি না আসলে জ্ঞানের ঘাটতির কারণে বা তাদের ইগনোরেন্সের কারণে কি না। দেখা যায় কি অনেক এডুকেটেড মানুষও আসলে দেখা যায় আমাদের যে আসলে প্রত্যেক দিন কতটুকু ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট, কতটুকু প্রোটিন নিতে হবে, ফ্যাট নিতে হবে, কার্বোহাইড্রেট নিতে হবে, ওগুলি ঠিক ভালোভাবে ফোকাস করে না। আমি এক্সাম্পল হিসাবে যদি আপনাকে বলতে যাই, যদি বলি একজনকে বলি যে আপনার আসলে আপনার ডেলি কতটুকু আপনি প্রোটিন খান বা আপনার কতটুকু প্রোটিন খাওয়া উচিত, বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার বডি বিল্ডিং করতে হলে বা আমার যদি একটু মাসেল গেইন করতে চাই আমার কতটুকু প্রোটিন লাগবে, তো তখন যদি আমি বলি যে ধরেন অ্যাটলিস্ট আপনার যদি 70 কেজি ওজন হয় বা 65 কেজি ওজন হয়, 1 গ্রাম খাওয়ার চেষ্টা করবেন, সেটা 65 থেকে 70 গ্রাম আসে। তখন সে বলে এর মধ্যে কি কি খাবো। তখন যদি আমি বলি যে ব্রেকফাস্টটা দিয়েই শুরু করি, আপনি ব্রেকফাস্টে 2 থেকে 3টা ডিম রাখার চেষ্টা করবেন, তখন অবাক হয়ে যায় একদিনে 2-3টা ডিম। তো ব্যাপারটা এরকম, আসলে প্রোটিনের দিকটা খুবই কম আসলে এটা ইগনোর করে। আপনি যদি লাঞ্চও দেখেন, ডিনারও দেখেন, আসলে 1 টুকরা মাছ বা মাংস বা এটাতে কিন্তু ওই রকম প্রোটিনটা আসে না। দেখা যায় একটা ডিমে 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম মাছ বা মুরগি বা বিফ যেটা বলেন এরকমই 25 থেকে 30 গ্রামের মতো প্রোটিন থাকে। সেটা কিন্তু আমাদের ডিমান্ডটা, ডেইলি যে রিকোয়ারমেন্টটা, এটা মিট করে না। তো আপনার অনেক ঘাটতি থেকে যায়। এখন প্রোটিনটা যদি আপনার বডি বিল্ডিং করার, মাসেল বিল্ড করার জন্যই নেওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। অনেকে এইটাই ভাবে আমি কি আমি তো আপনার মতো বডি বিল্ডার হব না, আমার অত মাসেল দরকার নেই, আমি তো প্রোটিন দিয়ে কী করবো। এই জিনিসটা অনেকেই বোঝে না। আসলে আপনার হেলথ মেনটেনের জন্য প্রোটিনটা অনেক দরকার। আমাদের বডির ভাইটাল যে ফাংশনগুলি আছে, এনজাইমেটিক ফাংশন বা প্রত্যেকটা জিনিসের পেছনে প্রোটিনের অবদান রয়েছে। আমাদের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনার বডি বিল্ডিং করার জন্যই যে প্রোটিন জাতীয় খাবার বা সুষম খাবার খাওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। এই জিনিসটা অনেকেই বুঝতে চান না। এবং অনেকের ধারণাই আছে যে জিমে গেলে হয়তো বা মাসল হবে, এবং মাসল থাকলে হয়তো বা অনেক প্রোটিন নিচ্ছে, এই কারণে তার মাসল। হ্যাঁ, এটা তো একটা আসলে অনেক চিন্তা ধারা থাকে, এটার পেছনে একটা ব্যাপার থাকেই যে এক ধরনের মানুষ মনে করে যে আসলে ওর অনেক মাসেল, সে সাপ্লিমেন্ট খায় বা প্রোটিন জাতীয় সাপ্লিমেন্ট নেয়। আবার অনেকেই ভাবে নতুনরা যা আমরা প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছি কিন্তু আমাদের কেন ওরকম মাসেল হচ্ছে না। আসলে এখানেও অনেক মিথ রয়েছে। আপনি পেশায় যেহেতু ডক্টর, সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ডক্টরদের বেশ চাহিদা, এবং ডক্টরদের একটা আলাদা সেক্টরই আছে বেশ, যেটা খুব আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটেই যে সবাই কিন্তু দিন শেষে একটা স্যালারির চিন্তা করে বা একটা ভালো ইনকাম সোর্সের কথা চিন্তা করে, সেই জায়গা থেকে ডক্টরের প্রফেশনটাকেই ধরে না থেকে এই প্রফেশনটাকেও আপনি প্রায়োরিটি দিয়েছেন এবং সেই প্রফেশনেও আছেন, আপনি বডি বিল্ডিং করছেন। সো এখানে কোনো ইফেক্ট পড়ে কি না? যদি আসলে দেখুন, এখানে আসলে ডক্টর প্রফেশন থেকে আপনি জানেন যে এমবিবিএস পাস করা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, খুব সহজ না এই ডিগ্রিটা নেওয়া। তো এটা পাস করার পরেও অনেকে চায় না যে আমি কেন আমি এটাতে যাব। আসলে প্যাশন সবার আগে আমি চিন্তা করি। তো আসলে আমাদের ফিটনেস সেক্টরটা কিন্তু পরিবার থেকে কি এই বিষয়টিকে মেনে নিয়েছে বলতে আসলে আস্তে আস্তে মেনে নিচ্ছে, ব্যাপারটা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। কারণ আমি তো একদমই ছেড়ে দেইনি, আমার প্যাশনগুলি এই ওরিয়েন্টেড। আমি আসলে আপনার স্পোর্টস রিলেটেড ইনজুরিগুলিও এগুলো নিয়েও কাজ করি। এটা শুধু বডি বিল্ডিং এরকম না, আমি ক্রিকেটার নিয়েও কাজ করেছি, ফুটবলার নিয়েও কাজ করেছি। ইভেন আমার অনেক অ্যাথলেট আছে দেশের বাইরে, আপনার ইউএস আর্মিতেও আছে, ইভেন আপনার এরকম অনেক ইয়েতে আছে। আবার দেখা যায় অনেকে বাংলাদেশ আইএসএসবি যা পরীক্ষা দিতে চায়, সেনাবাহিনীর যেই ক্যাপ্টেন পর্যায়ে যে পরীক্ষাগুলি হয়, আমি আসলে স্পেসিফিক জি ওই পরীক্ষা আমার অনেক স্টুডেন্ট আসে এরকম আমার কাছে আগে ট্রেন নেওয়ার জন্য, যে এখন ব্যাপারটা এরকম না যে বডি বিল্ডার হওয়া লাগবে বা আমি ডক্টর প্রফেশন একদমই ছেড়ে দিয়েছি, এরকম না। আমার ওয়ার্ক প্লেসটা এরকম, আমার মেডিকেল সায়েন্সটাকে আমি স্পোর্টস সেক্টরে আমি অ্যাপ্লাই করছি, ব্যাপারটা বেশ দারুণ একটি বিষয়। আচ্ছা, যারা আসলে সময়ের কারণে হয়তো বা জিমে যেতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি টিপস থাকবে? এখানেও আসলে দুইটা ব্যাপার আছে। জিমে যেতে পারছে না, এখন তার দুইটা গোল থাকতে পারে। সে বডি বিল্ডিং করতে চাইতে পারে, অথবা যারা সুস্থ থাকতে চান বা ফ্যাট লস করতে চায়। স্পেশালি দেখা যায় যারা বেশিরভাগ মানুষ অফিসে ডেস্ক জব করে, তাদের দেখা যায় ওয়েটটা খুব স্বভাবতই বেড়ে যায়। কারণ আপনি যখন একটা জায়গায় বসে কাজ করবেন, আপনার মেটাবলিজম স্বাভাবিকভাবে স্লো হবে, আপনার অ্যাক্টিভিটিস কম হবে, ক্যালোরি বার্ন করবে।
তো সেক্ষেত্রে আপনি জিমে যেতে না পারলেও অ্যাটলিস্ট বাসায় কিছু ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, যেগুলি আপনারা ইউটিউব খুললেই পেয়ে যাবেন, যে কিছু ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, অ্যাটলিস্ট 2টা ডাম্বেলও হবে, একটা ইয়োগা ম্যাট দিয়ে আপনি বাসায় শুরু করতে পারেন। এর সাথে সাথে অবশ্যই আপনি হাঁটার চেষ্টা করবেন, প্রত্যেকদিন 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট যদি রেগুলার হাঁটেন। এখন আপনি ব্যায়ামের পাশাপাশি যদি খাবারের দিকেও একটু ফোকাস দেন, যে আপনার কি পরিমাণ খাওয়া লাগবে, কতটুকু কার্বোহাইড্রেট নেবেন, কতটুকু প্রোটিন নেবেন, কতটুকু ফ্যাট নেবেন, এই জিনিসটাতে যদি আপনি ফোকাস করেন, এখন অনেক অ্যাপসই পাওয়া যায়, আপনি গুগল প্লে স্টোরে বা একটু গুগলে ঘাটাঘাটি করলেই আপনি খুঁজে পেয়ে যাবেন যে আপনার প্রতিদিন কত ক্যালোরি দরকার। তো আপনার মেনটেনেন্স যে ক্যালোরিটা আছে সেখান থেকে যদি আপনি 300 থেকে 400 ক্যালোরি কমিয়ে খান, এবং এই ক্যালোরির মধ্যে কতটুকু প্রোটিন রাখবেন, কতটুকু ফ্যাট রাখবেন, কতটুকু কার্বোহাইড্রেট রাখবেন, এটা দিয়ে নিজেই একটা বেসিক একটা ডায়েট প্ল্যান ফলো করে, আর বাসায় কিছু ওয়ার্কআউট এবং 30 থেকে 40 মিনিট যদি বাসার পাশে পার্কে বা যেখানেই হাঁটা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জিম প্র্যাকটিসটা রাখতে হবে। তো হাঁটার প্র্যাকটিসটা রাখলে দেখা যায় আপনার খুব তাড়াহুড়া না করলে 2-3 মাসে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। সেক্ষেত্রে জিমে যাওয়া লাগবে, ব্যাপারটা সম্পূর্ণ এমন না। আচ্ছা, এই যে ডায়েটের কথা থেকে আসছে, যে ডায়েটের ক্ষেত্রে ডায়েটের চক্করে অনেকে দেখা যায় না খেয়ে থাকেন, অনেক দিন দীর্ঘদিন না খেয়ে থাকলে তার চিন্তা থাকে যে না, সে অনেকেই ভাবে যে ডায়েট করার মানে না খেয়ে থাকা। প্রথমেই দেখা যায় কি ডায়েট শুরু করলেই ডায়েটটা মানে খাওয়া দাওয়া অফ করে দেয়। দেখুন, আপনি যখন খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিবেন, আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়। বডি হয়তো ভাবে যে তার সামনে হয়তো কোনো আপনার বিপদ আছে বা এমন কিছু, তখন বডি কী করে, মেটাবলিজম স্লো করে দেয়, সার্ভাইভাল মোডে চলে যায়, তখন অল্প অল্প ক্যালোরি বার্ন করে। তখন কিন্তু দেখা যায় আপনার উল্টা হচ্ছে, ফ্যাট বার্ন একদমই হচ্ছে না বা ক্যালোরি বার্ন হচ্ছে না। তার চেয়ে বরং যদি আপনি আপনার ক্যালোরিটা মেনটেন করে খাবারটা কমিয়ে আনেন, কখন কি খাওয়া লাগবে, রাতে কতটুকু কার্বোহাইড্রেট নেবেন, দুপুরে কতটুকু কার্বোহাইড্রেট নেবেন বা কতটুকু প্রোটিন নেবেন, এই খাবারগুলো যদি ঠিক রাখেন, তাহলে আপনার কিন্তু খাবার ছেড়ে দেওয়া লাগবে না। আর প্রথম দেখা যায় ডায়েট, এই জিনিসটার পেছনে একটা অবশ্য কারণ আছে। দেখা যায় 2-1 দিন খাবার একদমই ছেড়ে দেওয়ার পর দেখে প্রথম 2-3 দিনে 2-3 কেজি ওয়েট কমে যায়, তারা ভাবে ফ্যাট কমে গেছে। আসলে আপনি যখন খাবার একদমই ছেড়ে দিবেন বা কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবারগুলি ছেড়ে দিবেন, তখন বডিতে কিন্তু আমাদের মাসেলে কিন্তু স্টোর কিছু গ্লাইকোজেন থাকে, মানে আমরা যে ভাত বা রুটি যাই খাই, এটা বডিতে গিয়ে গ্লাইকোজেন হিসেবে আমাদের মাসেলে স্টোর হয়ে যায়। আপনি যখন কিছুই খাবেন না, ডায়েট করতে যে ছেড়ে দিবেন, তখন এই স্টোর গ্লাইকোজেনগুলো কিন্তু খরচ হয়ে যায়। এই গ্লাইকোজেনগুলি কিন্তু আবার পানি ধরে রাখে বডিতে। দেখা যায় আপনার বডিতে 500 গ্রাম গ্লাইকোজেন থাকলে এটা 1.5 থেকে 2 লিটার পানি ধরে রাখে। এখন আপনি 2 দিন ডায়েট করলেন, ডায়েট বলতে আপনি খাবার ছেড়ে দিলেন, আপনার বডি থেকে 2-3 কেজি এমনিতেই কিন্তু ওয়েট কমে যাবে। তার মানে এটা কিন্তু না, আপনার বডির ফ্যাট কমে গিয়েছে। তো এই ভুলটা অনেকেই করে থাকে। আচ্ছা, খাদ্য তালিকায় একটা সুস্থ মানুষ সুস্থ থাকতে গেলে কি কি খাদ্য তালিকা থাকা প্রয়োজন? একটা মানুষ সুস্থ থাকতে হলে তার খাবারের তালিকায় শর্করা, প্রোটিন বা আমিষ বা ফ্যাট থাকা লাগবে। অনেকে ভাবে ফ্যাট জাতীয় খাবার খেলে ফ্যাট গেইন হয়ে যাবে, এটা একদমই ঠিক না। আপনার হেলদি ফ্যাট বডির জন্য খুবই দরকারি, আপনার ব্রেইনের ফাংশনের জন্য, আপনার হার্ট ভালো রাখার জন্য, আপনার যে খারাপ কোলেস্ট্রল যেটাকে বলে LDL, এটাকে কমানোর জন্য ভালো ফ্যাট খাওয়া খুবই দরকারি। যেমন আপনার বাদাম হতে পারে, অ্যালমন্ড, তারপর আপনার অ্যাভোকাডো, বাংলাদেশে পাওয়া যায় না, অ্যাভোকাডো তো না যাই, এই ধরনের ফ্যাটগুলি খুবই দরকারি বডির জন্য। অলিভ অয়েল, এই ফ্যাটগুলি আপনারা নিতে পারেন। সাথে শর্করা জাতীয় খাবার, যেমন সকালে আপনি একটা কমপ্লেক্স বা জটিল শর্করা রাখলেন, যেটা খুব মানে আপনার পেটকে একটা লম্বা সময় ফুলার রাখে, খিদা কম লাগে, ওটস হতে পারে, মিষ্টি আলু হতে পারে, এই ধরনের খাবারগুলি সকালে রাখার ট্রাই করবেন। আর ওয়ার্কআউট যদি আপনারা কেউ ব্যায়াম করেন, এর আগে আপনি সরল শর্করা, যেই ধরনের শর্করা জাতীয় খাবারগুলি খুব দ্রুত মানে খরচ হয়ে যায় বা আমাদের রক্তে গিয়ে আমাদের এনার্জি যোগান দেয়, এই ধরনের শর্করা রাখার ট্রাই করবেন। ভাত হতে পারে, সাদা আলু হতে পারে, আর প্রত্যেকটা বেলায় খাবারে অ্যাটলিস্ট প্রোটিন রাখার ট্রাই করবেন, মানে একটা সুষম ব্যালেন্স মেনটেন করার ট্রাই করবেন, একটা হেলদি রুটিন। জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।